এখনো চলছে জাকসুর ভোট গণনা। ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর বর্জন। ক্যাম্পাসে বিক্ষোভ, দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। ভোট ঠেকানোর চেষ্টা করলে নিশ্চিন্ত হবে আওয়ামী লীগ। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না, টাকায় উঠতে পারতেছে না। যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক, অর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। বিআরটি এখন অপরাধের হটস্পট। গাজীপুর থেকে উত্তরা অংশে একের পর এক ছিনতাই, খুনে আতঙ্ক। 4000 কোটি টাকা খরচের পর প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত। এবং পাড়া মহল্লায়ও গ্যাস লাইনে লিকেজের ছড়াছড়ি। নারায়ণগঞ্জে 5 বছরে প্রায় 300 বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে নিহত 1.5 শতাধিক মানুষ। নতুন পাইপ স্থাপনের আশ্বাস তিতাসের। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। 11 ঘন্টা পেরোলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। গতকাল বিকেল 5টায় আনুষ্ঠানিক ভোট শেষ হওয়ার পর রাত 10টায় শুরু হয় গণনা। ওএমআর মেশিন নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হাতের গণনাই করতে হচ্ছে। এখন পর্যন্ত 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশন সদস্য ডক্টর লুৎফুল এলাহি জানিয়েছেন, নির্বাচনী কার্যক্রম শেষ করতে বিকেল গড়াবে। তবে দ্রুত ভোট গণনা শেষ করতে অভিজ্ঞ লোকবল আনার চিন্তা করছে কমিশন। এদিকে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা গেছেন। শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত নির্বাচন ভোট প্রদান করেছেন সে জায়গায় স্বচ্ছতা নিরূপণ হয়েছে, যথেষ্ট স্বচ্ছতা নিরূপণ হচ্ছে বলে আমরা আশা রাখছি। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, শফিকুজ্জামান রুবেল এবং রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। রাত পেরিয়ে সকাল, দীর্ঘ 29 ঘন্টা এখনও কিন্তু চলমান জাকসু নির্বাচনের ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত 10টি হলে ভোট গণনা শেষ হয়েছে এবং এখনও চলমান আছে। বর্তমানে 5টি হলে ভোট গণনা চলমান রয়েছে। এরই মধ্যে কিন্তু ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা। নির্বাচন ভোট গণনা চলাকালীন একজন রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আমরা সেখান থেকে জানতে পেরেছি যে হাসপাতালে নেওয়ার পরে সেই পোলিং অফিসারকে মৃত ঘোষণা করা হয়। আমরা ঠিক 9টার সময় সেনেট ভবনের সামনে আমরা দেখতে পাই যে একজন পোলিং অফিসারকে তাকে স্ট্রেচারে করে নিচে নামানো হচ্ছে এবং একটি অ্যাম্বুলেন্স যোগে তাকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা এটা নিশ্চিত করতে পারি যে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তো দর্শক, একটি মর্মান্তিক ঘটনা আসলে ঘটে গেল। তবুও নির্বাচনের ভোট গণনা কিন্তু চলমান। শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের এই 10টি হলে কিন্তু ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে। আরও 5টি হলে ভোট গণনা এখন চলমান রয়েছে এবং হল সংসদে ভোট গণনা শেষে পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের কিন্তু ভোট গণনা চলবে। আপনারা জানেন যে প্রাথমিকভাবে ওএমআরে ভোট গণনা করার কথা থাকলেও পরবর্তীতে বিভিন্ন যার কারণেই কিন্তু এই ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু ভোট গণনা হবে, হাতে ভোট গণনা হবে এবং পরবর্তীতে সেটা আবারও ওএমআরে গণনা হবে। তো যার কারণেই কিন্তু এই ভোট গণনা করতে এতটা বিলম্ব হচ্ছে। প্রায় 29 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কিন্তু ভোট গণনা শেষ হয়নি এবং আমরা বলতে পারি যে প্রায় অর্ধেক গণনা হয়েছে। এখনও কিন্তু সংসদের পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলবে। আপনারা ইতিমধ্যে জানেন যে বামপন্থী বা
প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পাঁচটি জোট কিন্তু 5টি প্যানেল কিন্তু ইতিমধ্যেই নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করেছে ছাত্রদলও। ছাত্রদল গতকালকেই কিন্তু ছাত্রদল নির্বাচন বর্জন করে এবং তারা পরবর্তীতে একটি মিছিল করে। এছাড়াও যে 5টি সংগঠন 5টি প্যানেল যারা নির্বাচনকে বর্জন করেছে তারা নির্বাচন পুনর্বিবেচনা করে আসলে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে। তবে নির্বাচন কমিশন বা শিবির সমর্থিত প্রার্থী বাকসার সমর্থিত প্যানেল তারা কিন্তু এখনও নির্বাচনের দৌড়ে আছে এবং শেষ পর্যন্ত তারা থাকবে। এই ছিল আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিকুজ্জামান রুবেল, তিনি আছেন সিনেটের মধ্যে, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ। আমি মতো রয়েছি জাকসু নির্বাচনের শেষে যেখানে ফল গণনা হচ্ছে সিনেট ভবনে নির্বাচন কমিশনের ঠিক কক্ষে। এখানে আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে খুবই ধীর গতিতে কিন্তু গণনা হচ্ছে। আপনারা জানেন যে মেশিনের মাধ্যমে না, সম্পূর্ণ হাতে হাতে গণনা হচ্ছে। এর ফলে মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি যেই হলগুলো রয়েছে সেই হলগুলোর ভোট গণনার করতে অনেক সময় লেগে যাচ্ছে। যে 21টি হল রয়েছে সেই 21টি হলের এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 10টি হলের গণনা শেষ হয়েছে। আপনারা জানেন যে একটি হৃদয় বিতরক ঘটনা ঘটে গিয়েছে। প্রীতিলেখা হলের যিনি এজেন্ট ছিলেন, সেই এজেন্ট, পোলিং এজেন্ট, এই ইউনিভার্সিটির এই শিক্ষিকা, তিনি ইন্তেকাল করেছেন। তিনি যেই হলটির দায়িত্বে ছিলেন সেই হলের ভোট গণনা একটু আগে ভাগে করার জন্য যারা এখানে রয়েছেন দায়িত্বরত তারা বলছেন যে তার হলটি আগে শেষ করবেন। সেই হলটির হল নাম্বার হচ্ছে 15। সেই হল প্রীতিলেখা হলের ভোট গণনাও কিন্তু চলছে। সেই সাথে বলা যায় যে আগের যেই 10টি তার সাথে এখানে 4টি টেবিলে মূলত গণনা চলছে। তো 4টি আর প্রীতিলেখা হল মিলিয়ে আরও 5টি হলের গণনা কিন্তু চলছে এবং আরও 4টি হলের গণনা প্রায় শেষ। আপনারা যেমনটা দেখছেন যে সেই ভোট গ্রহণ শেষে গতকালকে রাত 10টা থেকে মূলত এই গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে মূলত মাত্র 10টি হলের কেন্দ্রের যে হলগুলো রয়েছে সেই হলের শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখনও কিন্তু আরও 10টি হলের হল সংসদের ভোট গণনা বাকি। সেই সাথে 21টি হলের কেন্দ্রের যে সংসদ রয়েছে সেই কেন্দ্রের সংসদের কিন্তু ভোট গণনা সম্পূর্ণরূপে বাকি রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে ভোট গণনার যে ধীরগতি এর বিবেচনায় আজকের দিন পেরিয়ে যাবে, এটাই সবাই ধারণা করছি আমরা এবং সব পরিস্থিতিকে তাই মনে হচ্ছে। সকাল 9টারও আগে 8টার দিকে মূলত ঘোষণা এসেছিল যে 10টির, এরপরে কিন্তু প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কিন্তু আর সংযুক্ত করা হয়নি যে এরপরে কয়টি হলে শেষ হয়েছে। সর্বশেষ তথ্য মতে বলা যায় যে এখন পর্যন্ত 10টি, আরও 5টি হলে ভোট গণনা চলছে। আপনারা জানেন যে খুব বেশি ভোটারও কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে না, সেখানে ভোটার রয়েছে প্রায় 12,000, তার মধ্যে কাস্ট হয়েছে 8,000-এর মতো। সেই ভোটারদের ভোটের গণনা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং আপনারা জানেন যে প্রায় 34 বছর পরে যেই ছাত্র প্রতিনিধি নির্বাচন, সেই প্রতিনিধি পেতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে। অনেক নাটকীয়তা রয়েছে, অনেক ভোট বর্জনও করেছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশেই বিরাজ করছে সকাল থেকে। তো সব মিলিয়ে জাকসু নির্বাচনের ভোট গণনার জায়গা থেকে ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন রৌনক, তিনি রয়েছেন বাইরে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। 11 ঘন্টা পেরোলেও কিন্তু এখনো শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের ভোট গণনা। গতকাল বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরও কিন্তু প্রায় কয়েক ঘন্টা পর শুরু হয় ভোট গণনা। রাত 10টার দিকে ভোট গণনা শুরু হয়। তবে মূলত ওএমআর মেশিন নিয়ে বিতর্ক তৈরি হওয়াতেই আসলে এই গণনা দেরি হচ্ছে এবং এতে দীর্ঘ সময় ধরে কাজে ঘটনার পোলিং এজেন্ট হিসেবে যে শিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। তিনি কার্ডিয়াক অ্যাটাকে
আসলে মৃত্যুবরণ করেন। তিনি সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশনের সিঁড়ি দিয়ে ওঠার সময় সবার সামনে আসলে সেন্সলেস হয়ে পড়ে যান এবং এর প্রায় 10 মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্স ওনাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসক যেটা জানিয়েছেন উনি সেন্সলেস হওয়ার মাত্র 30 সেকেন্ডের মাথায় তিনি ইন্তেকাল করেছেন। এবং এই একটা অপ্রত্যাশিত ধাক্কা আসলে সবাই কিন্তু মর্মাহত করেছে এবং আমরা জিএস পদপ্রার্থী যিনি রয়েছেন মাঝার, তার সাথে কিন্তু আমরা আসলে কথা বলছিলাম। তিনি কিন্তু বলছেন এই যে ওএমআর মেশিনে ভোট গণনা নিয়ে যে সমস্যাগুলো, যে বিতর্কগুলো তৈরি হয়েছিল সেটি কিন্তু আসলে একদমই অযৌক্তিক, এরকম কোনো কিছুই হয়নি। তারা মনে করছেন নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে। এই মুহূর্তে এনাম মেডিকেল কলেজে রয়েছেন আমাদের সহকর্মী তুষারিমন। আমরা সেখানকার সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে কিন্তু জাকসু নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। উনি আজকে সকালে জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মৃত্যুবরণ করেন এবং এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা জানিয়েছিলেন যে আসলে যিনি শিক্ষক ইন্তেকাল করেছেন জান্নাতুল ফেরদৌস, ওনার আসলে জাকসু নির্বাচনের কমিশন কার্যালয়ে আসলে মৃত্যুবরণ করেন এবং এরপর তাকে খুব দ্রুততার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলের অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং সাথে সাথে ইমার্জেন্সি বিভাগে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছে জানছিলাম যে তিনি আসলে রাত থেকেই দায়িত্ব পালন করছিলেন জাকসু নির্বাচন কমিশনে এবং দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সাথে সাথেই তাকে বের করা হয় জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে এবং ইমার্জেন্সি বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সকাল 9:30টার দিকে তাকে এনাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছিলাম যে তিনি কিন্তু আসলে রাত থেকেই দায়িত্ব পালন করছিলেন নির্বাচনের বিভিন্ন বিষয়। এনাম মেডিকেল কলেজ থেকে জাকসু নির্বাচনের শিক্ষক যিনি ইন্তেকাল করেছেন তার বিষয়ে ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমানতের টাকা তুলতে ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো তো মিলছেই না, কখনো কখনো গ্রাহকের জমানো অর্থের কানাকড়িও দিতে পারছে না একীভূত হওয়ার আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। এতে দৈনন্দিন প্রয়োজনও মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক আমানতকারী। বিশ্লেষক বলছেন অনির্দিষ্টকাল ধরে চলা ব্যাংক খাতের এই সংকট ভেঙে দেবে সংশ্লিষ্টদের আর্থসামাজিক নিরাপত্তা, বাড়বে বৈষম্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। বিপদে আমার সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম, তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলে মেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ অথবা এই সপ্তাহের ওষুধের খরচ বা হার্টে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে 1000 টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন, কিন্তু টাকায় উঠতে পারতেছে না। যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না।
আর্থসামাজিক বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। সোসাইটি অ্যাজ এ হোল যে ডিমান্ড সেটা কিন্তু ধস নেমেছে, সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন, বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। কেউ নিজের নামে করে না, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে, এখানে সে অ্যাবেটার। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার পর এবার লালদিয়ার চরে জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। ৩০০ কোটি টাকা ব্যয়ে আগামী ১.৫ বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবাক করার মতো তথ্য হলো, চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় ৩ মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র ১৫০০ মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে ৩২ লাখ কন্টেনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা যেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাভেলগুলোর মধ্যে পড়ি। আমাদেরকে বার্জ হায়ার করতে হচ্ছে অথবা জাহাজটাকে শিফট করে ড্রাইডক যেটিতে নিয়ে যেতে হচ্ছে। এতে সময় যেমন ব্যয় হয়, একইভাবে প্রচুর অপারেশনাল কস্ট বেড়ে যায়। প্রতি বর্গফুটে ৩ মেট্রিক টন সক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির ৫ নম্বর বাড়তে হয়। সেটি দিয়ে কন্টেনার ছাড়া অন্য কোনো পণ্য নামানো যায় না। আবার এ ধরনের পণ্য খালাস হয় জিসিবি বাড়তে। এসব যন্ত্রপাতি জাহাজ থেকে নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিপিং এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর খরচ বহন করতে হয়, যেটা জাহাজ মালিক এবং এজেন্টদের উপরে তাদের উপরে একটা বিশাল ব্যয়ভার তাদেরকে বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়াচর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি এবং এটা বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা ডেলিগেটেড প্রজেক্ট হিসেবে তাদের মাধ্যমে এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করব। লালদিয়ার চরে ৩০০ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ২২ একর জায়গার উপর ২৪০ মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত ১০ মিটার গভীরতার জাহাজ। আর স্থাপন করায় ক্রেনের বহন সক্ষমতা হবে প্রতি বর্গফুটে ৫ মেট্রিক টন। সে অনুযায়ী ২৫০০ মেট্রিক টন ওজনের ভারী যন্ত্রপাতি অনায়াসে খালাস করা যাবে। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি টেকসই জেটি নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি স্থাপনের দক্ষতার জন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। আশা করা হচ্ছে আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। ২০২৭ সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়া চর থেকে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়া চর থেকে কমল দে, সময় সংবাদ। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাসের পাইপলাইনে অসংখ্য লিকেজ। এসব স্থান থেকে টানা গ্যাস নির্গত হচ্ছে। গত ৫ বছরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ২৯৬টি ঘটনায় ১.৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এ কারণে আতঙ্কে আছেন এলাকাবাসী। তবে মেরামত সহ পুরনো পাইপগুলো অপসারণ করে নতুন পাইপ স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। সড়কের নিচে থাকা সঞ্চালন লাইন লিকেজ থেকে বের হচ্ছে গ্যাস। খানাখন্দে জমে থাকা পানিতে বুদবুদ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। পাশাপাশি বাতাসে ছড়াচ্ছে গ্যাসের তীব্র গন্ধ।
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গত 1 দশক ধরে তিতাসের গ্যাস পাইপের লিকেজ থেকে এভাবে অনবরত গ্যাস বের হচ্ছে। বিশেষ করে জালকুনি থেকে পাগলা পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ সড়কে লিকেজের সংখ্যা সবচেয়ে বেশি। এলাকাবাসী বলছেন এসব লিকেজ থেকে একাধিক বিস্ফোরণ ঘটলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে আতঙ্কিত স্থানীয়রা। পুরা রাস্তায় ভরপুর ভাবে গ্যাস ওঠে, এবার তো আমাদের রিক্স। ম্যাচ মেরা দিলে আপনার আগুন জ্বলে, বৃষ্টি এলে বুট করতে থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাইতে আমাদের ভয় করে, বাচ্চারা দেখলো অনেক সময় লাভ দিয়ে ওঠে, বাবা এখানে কি। বিগত 10 বছর ধরে এই লিকেজের এই অবস্থাটা বুঝবো নেই, যাদের লাইন এটা তারা বলছে, তারা কয় এটা আমরা কিছু করার নাই। গ্যাসের বোমা মতন রাস্তাটা যে কোনো টাইমে বিস্ফোরণ হইতে পারে, দুর্ঘটনা ঘটে। সেখানে আসলে শুধু পরিবারের অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হবে, এমন অনেক মানুষেরই জানমালের ক্ষতি হয়। দুর্ঘটনার জন্য যারা কর্তৃপক্ষ আমি মনে করি তারাই দেয়। গত 5 বছরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের 296টি ঘটনায় জেলায় 1.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে তিতাসের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। নির্দিষ্ট একটা নিয়ম যদি থাকে তাহলে আমাদের এই দুর্ঘটনাগুলো কিন্তু আমরা এড়াতে পারি। নিয়ম অনুযায়ী যদি লাইনগুলো তারা আবেদন করে যদি নেয়, এই চূড়াই পথ এগুলো সবগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। তবে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই মেরামত সহ পুরনো পাইপগুলো অপসারণ করে নতুন পাইপ স্থাপন শুরু হবে। নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা লিকগুলো আমরা মেরামত করি। নারায়ণগঞ্জ ঢাকা যে বিতরণ লাইন পরিকল্পনা আছে আমাদের, এগুলো পরিবর্তন করার জন্য এগুলো আমাদের অনুমোদন হয়েছে। আমরা অর্থায়ন পাইলে এটা অনুমোদন হয়ে গেলে আমরা যত সময় লাইনগুলো আমরা পরিবর্তন করে ফেলবো। তিতাসের তথ্য মতে বর্তমানে নারায়ণগঞ্জে 72,000 আবাসিক ও 882টি বাণিজ্যিক সংযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে 2 লাখের বেশি অবৈধ সংযোগ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফিলিস্তিন কখনোই রাষ্ট্র হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে তার সরকার। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 53 জন। কাতারে ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নিয়েছেন আমির। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে যাওয়া কয়েকজনও নিহতদের মধ্যে রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে মানবিক পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে কোনো সংঘাতের চেয়েও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে প্রায় 6,000 নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি বিতর্কিত E1 পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নষ্ট হবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানালেও ইসরায়েলের উপর চাপ প্রয়োগে অনিচ্ছুক। অন্যদিকে দোহায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের প্রধানমন্ত্রী অভিযোগ করেন এই হামলা গাজায় বন্দীদের মুক্তির সব আশা শেষ করে দিয়েছে। তিনি নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের দায়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন দোহায় এই হামলা সংঘাতকে নতুন ও বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। এতে শুধু গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও গুরুতর হুমকির মুখে পড়তে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈর বলসোনারো। তাকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিচারকরা মত দেন বলসোনারো গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে কাজ করেছেন এবং এই মামলাটি ব্রাজিলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিফলন। তাদের মতে তার আমলে দেশটি প্রায় 21 বছরের সামরিক শাসনের মতো একনায়কতন্ত্রে ফেরত যাওয়ার ঝুঁকিতে ছিল। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। হংকংয়ের বিপক্ষে জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ। নেট রান রেটের হিসেবে আফগানদের থেকে অনেক পিছিয়ে লিটনের দল। তবে আপাতত রান রেট নয়, তাওহিদ হৃদয়ের ভাষায় গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিততে চায় টিম টাইগার্স। হংকংয়ের বিপক্ষে মন্থর গতির ইনিংসের দায় নিজের কাঁধে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে এত কিছু না ভেবে আপাতত জয় নিয়ে সন্তুষ্ট থাকতে বললেন হৃদয়। 2 ওভার 3 ওভার আগে
খেলাটা শেষ করতে পারতাম। এমনও তো হতে পারতো 2টা উইকেট ওইখান থেকে যদি 2টা উইকেট পড়ে যেত খেলার সিনারিটা আরও ডিফারেন্ট হতে পারতো। তো পার্টনারশিপটাও ওখানেও তো একটা প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, হয়তো বা আমার ব্যাটে যেটা বললাম আমার ব্যাটে লাগেনি, তো যদি আমার ব্যাটে লাগতো তাহলে হয়তো 12 ওভার আগে খেলা শেষ হতো। আমি ট্রাই করেছি কিন্তু হয়নি। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারাই তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই করব, ফলো করার চেষ্টা করব। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো চলছে জাকসুর ভোট গণনা। ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর বর্জন। দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। ভোট ঠেকানোর চেষ্টা করলে নিশ্চিহ্ন হবে আওয়ামী লীগ। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছুটোছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক। আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।